সে ধীর গলায় বলল, ঠিক আছে মা, আমি কাল সকালে একবার আসবো, তবে বেশিক্ষণ থাকবো না, আমার অফিসের অনেক কাজ আছে। শুভ্র ফোনটা রেখে জানালার বাইরে তাকালো। কাল আবার সেই পুরনো নরকে পা রাখতে হবে, কিন্তু এবার সে একা নয়। তার মনে নিহার দেওয়া সেই আত্মবিশ্বাস আর বন্ধুত্বের জোর আছে। ওদিকে অবন্তী তার রুমের জানালায় দাঁড়িয়েছিল। সে মীরার কাছে শুনেছে শুভ্রর আম্মু নাকি শুভ্রকে আসার জন্য ফোন করেছে। অবন্তী মনে মনে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করে। সে কি শুভ্রর সামনে যাবে, নাকি নিজের জেদ বজায় রাখবে? অবন্তী আয়নায় নিজের লাল হয়ে থাকা চোখ দুটোর দিকে তাকালো। শুভ্র খালা আসছে, 7 দিন পর আবার দেখা হবে। অবন্তীর ভিতরের অহংকার আর ডায়েরি পড়ে জন্মানো কয়েক ফোঁটা মায়া, দুটোর মধ্যে এখন তুমুল যুদ্ধ চলছে। পরদিন সকাল, শুভ্রর গাড়িটা বাড়ির গেটের সামনে এসে থামলো। কয়েকদিনে এই বাড়ির আকাশ বাতাস যতটা গুমোট ছিল, শুভ্রর শুভ্রর পদধূলি পড়তেই যেন সেখানে প্রাণ ফিরে এলো। তবে শুভ্র একা আসেনি। গাড়ি থেকে নামলো এক জন্মনে চঞ্চল মেয়ে নেহা। শুভ্র কলিং বেল চাপতেই মীরা দরজা খুলে দিল। ভাইয়াকে দেখেই সে জড়িয়ে ধরল। কেমন আছিস আমার পাগলি বোনটা? ভালো। তুই কেমন আছিস ভাইয়া? আগের চেয়ে অনেক শুকিয়ে গেছিস। কিন্তু পাশেই নেহাকে দেখে একটু থমকে গেল। শুভ্র হাসলো। মীরা, এ হচ্ছে নেহা, আমার অফিসের কলিগ এবং এখনকার সবচেয়ে কাছের বন্ধু। আর নেহা, এ হচ্ছে আমার পুচকে বোন মীরা। নেহা এক মুহূর্ত দেরি না করে মীরার গাল টিপে দিল। উফ, শুভ্র, ঠিকই বলেছিস। ওর বোনটা একদম রাজকন্যার মতো। হাই মীরা, আমি নেহা, তোমার ভাইয়ার কান ঝালাপালা করা স্পেশালিস্ট। মীরা হেসেই ফেলল। বাড়ির ভিতর থেকে বড় চাচা, বড় চাচি আর শুভ্রর বাবা মা বেরিয়ে এলেন। শুভ্র গিয়ে বড় চাচার পা ছুঁয়ে সালাম করলো। শফিক সাহেব ছেলের মাথায় হাত রাখলেন। তার চোখে জল। রাবিয়া বেগম শুভ্রকে জড়িয়ে ধরলেন। শুভ্র সবাইকে নেহার সাথে পরিচয় করিয়ে দিল। মা, বাবা, চাচা, এই নেহা। আমি যে নতুন জয়েন করেছি, সেখানে নেহা আমাকে কাজ শিখাতে আর মানিয়ে নিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। নেহা সবাইকে সালাম জানালো। আঙ্কেল, আপনারা একদম চিন্তা করবেন না। শুভ্র এখনও অফিসের সুপারস্টার, আর আমি আছি তো, ওকে একদম বোর হতে দিব না। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো অবন্তী। ড্রয়িং রুমের মাঝখানে শুভ্রর পাশে দাঁড়িয়ে থাকা ওই মেয়েটাকে দেখে তার বুকের ভিতরটা যেন জ্বলে উঠল। মীরা অবন্তীর দিকে তাকিয়ে একটু দুষ্টুমি করে ডাকলো। আপুর সাথে তো পরিচয় করানো হয়নি। নেহা আপু, এই আমাদের অবন্তী আপু, বড় আব্বুর একমাত্র মেয়ে। নেহা এগিয়ে গিয়ে অবন্তীর হাত ধরতে চাইলো। হ্যালো অবন্তী, শুভ্রর মুখে আপনার কথা, মানে আপনার বাড়ির গল্প অনেক শুনেছি। আপনি তো আসলেই খুব সুন্দর। অবন্তী নেহার হাতটা ধরল না, শুধু একটা হিমশীতল চাহনি দিয়ে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে শুভ্রর পাশে দাঁড়ানোর অধিকারটা কেউ ছিনতাই করে নিয়েছে। ভালো। শুভ্র রুচি আগের চেয়ে উন্নত হয়েছে দেখছি। অন্তত অফিস কলিগ হিসেবে কাউকে তো জুটিয়ে এনেছে। শুভ্র চোয়াল শক্ত হয়ে গেল। সে নেহার দিকে তাকিয়ে বলল। নেহা, তুমি বসো, আমি চাচার সাথে একটু কথা বলে আসছি। অবন্তী আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। তীব্র ঘৃণায় আর রাগে ফুঁসতে ফুঁসতে সে নিজের ঘরের দিকে হনহনিয়ে চলে গেল। তার মনে হচ্ছিল সারা বাড়িতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। নিজের রুমে ঢুকে সে সজোরে দরজা বন্ধ করে দিল। কিন্তু নিচে তখন আসল খেলা শুরু হয়েছে। নেহা যেন পুরো বাড়ির জাদুকর। 5 মিনিটেই সে মীরার এবং সবার সাথে সোফায় বসে গল্পের আসর জমিয়ে দিল। জানেন চাচি, আপনাদের এই ছেলেটা অফিসে এত কম কথা বলে যে আমি মাঝে মাঝে ভাবি ও কি রোবট। তারপর আমি যখন ওর কানের কাছে গান গাই বা ফালতু জোকস করি, তখন ও বাধ্য হয়ে হাসে। এই তো সেদিন। সত্যি আপু, ভাইয়া তো বাড়িতে থাকতেই অনেক দুষ্টুমি করতো এবং অনেক চঞ্চল। এখন বুঝি আপনার জ্বালায় অস্থির। অস্থির তো বটেই, কিন্তু বিশ্বাস করো মীরা, শুভ্রর মতো ব্রিলিয়ান্ট ছেলে আমি দেখিনি। আমাদের টিমের সব কঠিন কাজ ও একাই নামিয়ে দেয়।
ওর জন্য আমাদের বস পর্যন্ত পাগল। রাবেয়া বেগম মুগ্ধ হয়ে নেহার কথা শুনছিলেন। শোনো মা, শুভ্র একা থাকে, ওর যত্ন নেওয়ার কেউ নেই। তুমি আছো পাশে, এটাই আমার শান্তি। তুমি কিন্তু আজ আমাদের এখানে দুপুরের খাবার খেয়ে যাবে। একদম না করবেন না চাচি, আমি কিন্তু খুব পেটুক। আর শুভ্র বলেছে আপনার হাতের রান্না নাকি অমৃত। আমি তো আসার পর থেকে গন্ধে পাগল হয়ে যাচ্ছি। কিন্তু নেহা, আপনি তো বলেছিলেন আপনি খুব বেশি খেতে পারবেন না। ও, বলেছিলাম বুঝি, কিন্তু মনে নেই। শুভ্র সহ বাড়ির সবাই একসাথে হেসে উঠল। শুভ্রর বাবা শফিক সাহেব আর বড় চাচা একপাশে বসে হাসছিলেন। বড় চাচার অসুস্থতা যেন অর্ধেকটা ভালো হয়ে গেছে নেহার এই চঞ্চলতায়। শুভ্রর বাবা নিচু স্বরে বড় চাচাকে বললেন, ভাইজান দেখলেন শুভ্র ছেলেটা কত বদলে গেছে, ও যেন নতুন করে বাঁচতে শিখেছে। পুরো ড্রয়িং রুমে হাসির রোল উঠেছে। মীরা আর নেহা এখন প্রিয় বান্ধবীর মতো খুনসুটি করছে। ওদিকে নিজের ঘরে অবন্তী জানালার পর্দার আড়ালে দাঁড়িয়ে নিচের বাগানের দিকে তাকিয়ে আছে। তার কানে ভেসে আসছে নেহার হাসির শব্দ আর শুভ্রর শান্ত গলার কথা। অবন্তী ডায়েরিটা আবার হাতে নিল। রাগে ওর হাত কাঁপছে। ও মনে মনে বলল, শুভ্র, তুই কি ভেবেছিস একটা বাইরের মেয়ে নিয়ে এসে আমাকে দেখাবি আর আমি সহ্য করব? তোর এত বড় সাহস! তুই আমাকে এখনো চিনিসনি। কিন্তু অবন্তী বুঝতে পারছে না শুভ্র এখন আর তাকে চেনানোর অপেক্ষায় নেই। সে নেহা চঞ্চলতার মাঝে নিজের শান্তি খুঁজে পেয়েছে। বাড়িতে যে শুভ্রকে অবন্তী 7টা বছর হাতের ইশারায় ঘুরিয়েছে, সেই শুভ্র আজ এক সফল আত্মবিশ্বাসী পুরুষ হয়ে ফিরে এসেছে, যার পাশে নেহার মতো এক প্রাণবন্ত ছায়া আছে। দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে বিশাল ডাইনিং টেবিলে। রান্নার সুগন্ধে মম করছে পুরো বাড়ি। রাবেয়া বেগম আর বড় চাচি মিলে শুভ্রর পছন্দের কাচ্চি বিরিয়ানি রান্না করেছেন। নেহা ডাইনিং চেয়ার টেনে বসে পড়ল। তার পাশেই শুভ্র। মীরা নেহার অন্য পাশে বসে অনর্গল গল্প করে যাচ্ছে। ঠিক তখনই অবন্তী ঘর থেকে বেরিয়ে এলো। চোখে মুখে রাগের রেশ থাকলেও সে নিজেকে শান্ত দেখানোর চেষ্টা করছে। সে এসে নেহার ঠিক উল্টো পাশের চেয়ারটায় বসলো। টেবিলের পরিবেশটা মুহূর্তেই যেন জমাট বরফ হয়ে গেল। নেহা কিন্তু ধমার পাত্রী নয়। সে অবন্তীকে দেখে একগাল হেসে বলল, আরে অবন্তী, আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এই বিরিয়ানিটা যা হয়েছে না, আমি তো গন্ধেই অর্ধেক শেষ। অবন্তী একটা তাচ্ছিলের হাসি দিয়ে প্লেটে ভাত নিতে নিতে বলল, আমাদের বাড়িতে এসব সবসময়ই হয়। যারা কোনোদিন ভালো কিছু দেখেনি তাদের কাছেই এগুলো জাদুকরি মনে হয়, তাই না শুভ্র? শুভ্র প্লেট থেকে মুখ না তুলে শান্ত গলায় উত্তর দিল, ভালো জিনিস চেনার জন্য রুচি লাগে, শুধু প্রতিদিন দেখাতেই যথেষ্ট নয়। নেহা রুচিশীল মেয়ে, তাই ও গুণ বুঝতে পারছে। শুভ্র এই সপাটে জবাবে অবন্তীর মুখটা অপমানে লাল হয়ে গেল। সে ভাবতেও পারেনি শুভ্র সবার সামনে এভাবে তাকে পাল্টা জবাব দেবে। নেহা পরিস্থিতি সামাল দিতে মীরার দিকে তাকিয়ে বলল, মীরা, তোমার ভাইয়া কিন্তু অফিসে খুব কিপটে, নিজের টিফিন কাউকে দেয় না। আজ তো চাচির হাতের রান্না পেয়ে আমি ওকে ছাড়ছি না। মীরা খিলখিল করে হেসে উঠল। ঠিক বলছো আপু, ভাইয়া ছোটবেলা থেকেই এমন। তবে এখন তো মনে হয় তোমার জন্য ও টিফিন বক্সও খুলে দেবে। পুরো টেবিলে হাসির রোল উঠল। শুভ্রর বাবা আর বড় চাচাও হাসলেন। বড় চাচা নেহার দিকে তাকিয়ে বললেন, মা নেহা, শুভ্রর কোনো দোষ পেলে আমাকে জানিও, আমি ওর কান টেনে দেবো। একদম চাচা, আপনার নাম্বারটা নিয়ে রাখবো। ওই একটু বেশি গম্ভীর হয়ে গেলেই আপনাকে রিপোর্ট করব। অবন্তী আর সহ্য করতে পারল না। সে জোরে চামচটা প্লেটে রেখে বলল, উফ, খাওয়ার টেবিলে এত সস্তা রসিকতা ভালো লাগে না। মা, লবণটা দাও তো। বড় চাচি লবণটা এগিয়ে দিয়ে নিচু স্বরে বললেন, সস্তা নয় রে মা, এটাকে প্রাণবন্ত বলে।
শুভ্রর পাশে এমন একটা মেয়েকেই দরকার ছিল যে ওর মনটা ভালো রাখতে পারবে। মায়ের এই কথাটায় অবন্তীর বুকের ভিতর যেন কেউ তপ্ত সীসা ঢেলে দিল। সে দেখল শুভ্র নেহাকে পরম যত্নে গ্লাসে জল ঢেলে দিচ্ছে। যে যত্নটা একসময় শুধু অবন্তীর প্রাপ্য ছিল, আজ তা এক সম্পূর্ণ অজানা মেয়ের দখলে। খাবার শেষে সবাই ড্রয়িং রুমে গিয়ে বসলো। নেহা আর মীরা এখন ফটো অ্যালবাম নিয়ে হাসাহাসি করছে। শুভ একপাশে বসে ল্যাপটপে অফিসের কিছু কাজ দেখছিল। অবন্তী দূর থেকে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। তার মনে হচ্ছিল এই হাসি খুশি পরিবেশ থেকে সে যেন এক নির্বাসিত কয়েদি। হঠাৎ নেহা চেঁচিয়ে উঠল। আরে এই পিচ্চিটাকে একদম গোলগাল রসগোল্লার মতো। মীরা বলল, ওটা ভাইয়ার ছোটবেলার ছবি আপু। আর এই যে পাশেটা দেখছেন, এটা অবন্তী আপুর সাথে ভাইয়ার প্রথম স্কুলের ছবি। নেহা ছবিটার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলল, বাহ, শুভ্রকে তো তখন অনেক কিউট লাগতো, আর অবন্তী তো তখন থেকেই অনেক গম্ভীর। শুভ্র ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ছবির দিকে একবার তাকালো, তারপর নির্লিপ্তভাবে আবার কাজে ডুবে গেল। যেন ওই ছবির স্মৃতি এখন তার কাছে স্রেফ একটা পুরনো কাগজের টুকরো। অবন্তী আর থাকতে পারল না। সে গটগট করে শুভ্রর সামনে গিয়ে দাঁড়ালো। শুভ্র, আমার সাথে একটু ছাদে চল, জরুরি কথা আছে। শুভ্র মাথা তুলল। তার চোখে কোনো আবেগ নেই, শুধু এক পাহাড় সমান দূরত্ব। সে শান্তভাবে বলল, যা বলার এখানেই বলো। নেহা আর আমি এখনই বেরিয়ে যাব, অফিসে একটা জরুরি মিটিং আছে। সবার সামনে বলা সম্ভব নয়, তোর যদি সামান্যতম সাহস থাকে তবে আয়। নেহা একটু অবাক হয়ে দুজনের দিকে তাকালো। শুভ্র নেহার দিকে তাকিয়ে মৃদু হাসলো, যেন বলতে চাইলো ভয় নেই। সে উঠে দাঁড়ালো এবং অবন্তীর পিছনে পিছনে ছাদের দিকে হাঁটা দিল। ছাদে উঠতেই বাতাসটা যেন ভারী হয়ে এলো। অবন্তী ঘুরিয়ে দাঁড়িয়ে শুভ্র চোখে চোখ রাখলো। তার দু চোখ এখন আগ্নেয়গিরির মতো জ্বলছে। লজ্জা লাগে না তোর? একটা বাইরের মেয়েকে বাড়িতে নিয়ে এসে সবাইকে নাচিয়ে বেড়াচ্ছিস, আমার বাবা মাকেও তুই পটিয়ে ফেলেছিস। শুভ্র পকেটে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস নিল। তারপর খুব ধীর স্থির গলায় বলল, নেহা বাইরের মেয়ে নয়, ও আমার খুব ভালো বন্ধু। আর নাচানোর কথা যদি বলো, মানুষ তো তাকে দেখেই নাচে যার মনে আনন্দ আছে। তোমার মতো বিষাক্ত মানুষের সাথে তো কেউ হাসতেও ভয় পায়। মুখ সামলে কথা বল শুভ্র, ভুলে যাস না আমি তোর বড় বোন। শুভ্র এবার অবন্তীর একদম কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন ইস্পাতের কঠিন ভাব। তুমিই তো বলেছিলে তুমি আমার বড় বোন, আমি তোমার ছোট ভাই। তবে আজ কেন তোমার এত হিংসে হচ্ছে? কেন কেন তোমার সহ্য হচ্ছে না যে শুভ্র অন্য কাউকে নিয়ে সুখী? অবন্তী স্তব্ধ হয়ে গেল। শুভ্রর এই রৌদ্রমূর্তি সে আগে কখনো দেখেনি। শুভ্র আবার বলতে শুরু করলো, নেহা আমার জীবনে আসার পর আমি বুঝেছি ভালোবাসার মানে কুঁকড়ে থাকা নয়, ভালোবাসা মানে মুক্ত পাখির মতো ওড়া। আজ আমি মুক্ত। আজ থেকে এই বাড়িতে আমি আসব শুধু মা বাবা আর আমার পরিবারের জন্য। বলেই শুভ্র আর এক মুহূর্ত দাঁড়ালো না, নিচে নেমে এলো। নেহাকে ইশারা করলো বের হওয়ার জন্য। নেহা সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলো। শুভ্র একবারও পিছিয়ে ফিরে না তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। ছাদের উপর একাধারে অবন্তী দেখলো শুভ্রর গাড়িটা ধুলো উড়িয়ে চলে যাচ্ছে। কেন জানি না আজ অবন্তী চিৎকার করতে ইচ্ছে করছে না, বরং এক অজানা হাহাকারে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। গাড়িটা মেইন গেট পার হয়ে যেতেই অবন্তী ছাদের রেলিংটা সজোরে খামচে ধরল। তার ফর্সা হাত দুটো রাগে আর অপমানে নীল হয়ে আসছে। শুভ্রর শেষ কথাগুলো তপ্ত শলাকার মতো তার কানে বিঁধছে। অবন্তী বিড়বিড় করে বলল, তোর এত বড় সাহস শুভ্র, আমার সামনে দাঁড়িয়ে আমাকেই তুই বিষাক্ত বললি? আর ওই মেয়েটা, ওই নেহা, ওকে, ও কোত্থেকে এলো আমাদের মাঝখানে? নিচে ড্রয়িং রুমে তখনও নেহা চঞ্চলতার রেশ রয়ে গেছে। মীরা আর বড় চাচি সোফায় বসে হাসাহাসি করছেন। মা, দেখলে তো নেহা আপুটা কত লক্ষ্মী, ভাইয়াকে কি সুন্দর সামলে রাখে। আমার তো মনে হয় নেহা আপু এবারের বউ হয়ে আসলে ঘরটা একদম আলো হয়ে থাকবে। বড় চাচি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিকই বলেছিস মীরা, শুভ্রের মতো শান্ত ছেলের পাশে এমন একটা মেয়েই মানায়।
দেখলি না ছেলেটার মুখে কতদিন পর হাসি ফুটেছে? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সিঁড়ির মুখে দাঁড়িয়ে নিজের মায়ের মুখ থেকে এই কথাগুলো শুনে অবন্তীর পায়ের তলার মাটি যেন সরে গেল। নিজের মাও আজ তাকে বাদ দিয়ে নিহার প্রশংসা করছে। সে ঝড়ের বেগে ড্রয়িং রুমে ঢুকে পড়ল। মা, তোমরা কি পাগল হয়ে গেছো? একটা উটকো মেয়ে যার ঠিক ঠিকানা জানো না, তাকে তাকে নিয়ে এত মাতামাতি কিসের? শুভ্র কি তোমাদের মাথা চিবিয়ে খেয়েছে? বড় চাচা চশমাটা নাকের উপর ঠিক করে গম্ভীর গলায় বললেন, উটকো মেয়ে বলছিস কেন অবন্তী? ও শুভ্রর বন্ধু, আর শুভ্রর এখন যার সাথে খুশি থাকার অধিকার আছে। তুই তো চাস না শুভ্র এই বাড়িতে থাকুক। শুভ্রের জীবনে কে আসবে না আসবে সেটা নিয়ে তোর মাথা ঘামানোর তো কোনো কারণ দেখি না। বাবা, তোমরা ওর পক্ষ নিচ্ছ? শফিক সাহেব এবার মুখ খুললেন। তার গলায় এক অদ্ভুত দৃঢ়তা। পক্ষ নেওয়া নয় মা, আমরা সত্যটা দেখেছি। শুভ্র এতদিন তোর পেছনে ছায়ের মতো ঘুরেছে, তুই ওকে কুকুরের মতো দৌড় করিয়েছিস। আজ ও নিজের পায়ে দাঁড়িয়েছে, সুখী হয়েছে, এতে আমাদের আনন্দ হওয়ারই কথা। তুই বরং নিজের ঘর সামলা। অবন্তী আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। অপমানে তার শরীর কাঁপছে। সে নিজের রুমে ঢুকে দরজাটা সজোরে বন্ধ করে দিল। টেবিলের উপর রাখা শুভ্রশ্রীর ডায়েরিটা তার চোখের সামনে জ্বলজ্বল করছে। সে ডায়েরিটা হাতে নিয়ে সজোরে মেঝেতে ছুঁড়ে মারল। সব নাটক, সব ওই নেহার সাজানো নাটক। শুভ্র আমাকে ভালোবাসে না মানে? 7টা বছরও আমার পেছনে ঘুরেছে, আর এখন এক সপ্তাহে অন্য কাউকে ভালোবাসবে? অসম্ভব। শুভ্র আমার, শুভ্র আমাকেই ভালোবাসে। কিন্তু মনের গভীর কোণে একটা কাঁটা বারবার বিঁধছে। শুভ্রর এই নির্লিপ্ত চাহনি, ওই চোখে আর অবন্তীর জন্য কোনো হাহাকার ছিল না, ছিল কেবল অবজ্ঞা। ওদিকে গাড়িতে শুভ্র আর নেহা। নেহা জানালা দিয়ে বাইরে তাকিয়ে গুনগুন করে গান গাইছিল। হঠাৎ সে শুভ্রর দিকে তাকিয়ে বলল, শুভ্র, আপনার কাজিন অবন্তী কিন্তু আপনাকে খুব অপছন্দ করে, তাই না? ওনার চোখ দেখলেই মনে হয় উনি আমাকে কাঁচা চিবিয়ে খাবেন। শুভ্র স্টিয়ারিং ধরে সামনের দিকে তাকিয়ে মৃদু হাসল। ওর ওটাই স্বভাব নেহা। ও নিজেকে পৃথিবীর কেন্দ্রবিন্দু মনে করে। ওর অপছন্দ করা বা না করা এখন আমার কাছে আর কোনো গুরুত্ব রাখে না। নেহা একটু ঝুঁকে পড়ে শুভ্রর মুখের দিকে তাকালো। সত্যি তো? নাকি মনে মনে এখনো ভালোবাসেন? আমি কিন্তু ছাদে আপনাদের ঝগড়াটা পুরোটা না শুনলেও আপনার গলার তেজটা পেয়েছি। আপনি বেশ ভালো অ্যাক্টিং করতে পারেন। শুভ্রর গাড়িটা একপাশে থামলো। সে নেহার চোখের দিকে সরাসরি তাকিয়ে খুব নরম গলায় বলল, এটা অ্যাক্টিং ছিল না নেহা, এটা ছিল আমার জন্য মুক্তি। আপনাকে পাশে দেখে আজ আমি প্রথমবার অনুভব করছি যে জীবনের মানে শুধু কারোর অবহেলা সয়ে যাওয়া নয়, বরং কারোর সাথে প্রাণ খুলে হাসা। ধন্যবাদ নেহা, আজ আমার সাথে যাওয়ার জন্য। নেহা একটু লাজুক হাসলো। আরে, ফর্মালিটি করবেন না তো। আমি তো গিয়েছিলাম আপনার মায়ের হাতের বিরিয়ানি খেতে, কিন্তু এখন মনে হচ্ছে আপনার এই ফ্রিডম সেলিব্রেট করার জন্য আমাদের কাল একটা ট্যুরে যাওয়া উচিত। কি বলেন? শুভ্র হাসলো। অবশ্যই, আপনি যেখানে বলবেন সেখানেই যাব। এদিকে বাড়িতে অবন্তী তখন ডায়েরির পাতাগুলো উল্টাতে লাগলো। হাতটা থমকে গেল ডায়েরির একটা ভাঁজ করা পাতায়। সে একটা শুকনো গোলাপের পাপড়ি দেখতে পেল। তার নিচে লেখা, এই গোলাপটা অবন্তী আপুর খোপায় ছিল, ঝরে পড়েছিল সিঁড়িতে। আমি তুলে রেখেছি, হয়তো কোনো দিনও ও জানবে না ওর ফেলে দেওয়া জিনিসও আমার কাছে কতটা দামি। অবন্তীর চোখের পানি আর বাদ মানল না। সে ডায়েরিটা বুকের সাথে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। কিন্তু এই কান্না কি শুভ্রের জন্য মায়া, নাকি শুভ্রকে হারিয়ে ফেলার ভয়, নাকি নিজের বিশাল অহংকারটা ভেঙে চুরমার হয়ে যাওয়ার যন্ত্রণা? শুভ্র আর নেহা বিদায় নেওয়ার পর বাড়িতে যে স্তব্ধতা নেমে আসার কথা ছিল তা হলো না, বরং ডাইনিং টেবিল থেকে শুরু করে ড্রয়িং রুম সবখানে শুধু নেহার গল্প। অবন্তী নিজের ঘরে কান পেতে সেই অসহ্য হাসাহাসি আর প্রশংসা শুনছে। প্রতিটি শব্দ তার কানে গরম তপ্ত সীসার মতো বিঁধছে। মীরা অবন্তীর ঘরে ঢুকলো, হাতে একটা আইসক্রিমের কাপ, যেটা নেহা আসার সময় মীরার জন্য নিয়ে এসেছিল। উফ আপু, নেহা আপুটা যেমন চঞ্চল তেমন বুঝদার।
দেখলে তো ভাইয়ার পছন্দ কত সুন্দর। আমার তো মনে হয় ভাইয়া এত বছর যে চুপচাপ ছিল সেটা আসলে ওই আপুটার অপেক্ষাতেই ছিল। তুই কি এখন দিনরাত ওই মেয়ের গুণগান করবি? তোর নিজের কি কোনো পড়াশোনা নেই? একটা উটকো মেয়ে এলো আর তুই গলে গেলি? হুটকো কেন হবে আপু? ভাইয়া তো বললো ও তার সবচেয়ে কাছের বন্ধু। আর মা তো বলেই দিলেন ভাইয়ার পাশে এমন একজন কে দরকার ছিল যে ওকে হাসাতে পারে। তুমি তো ভাইয়াকে শুধু কাঁদাতেই শিখিয়েছিলে, নেহা আপু ওকে বাঁচতে শেখাচ্ছে। তফাৎ তো এখানেই। মীরার এই সপাটে জবাবে অবন্তীর মুখটা অপমানে নীল হয়ে গেল। সে জানতো মীরা তাকে কত শ্রদ্ধা করত, কিন্তু আজ শুভ্রর এই পরিবর্তন আর নেহার উপস্থিতি মীরাকেও বদলে দিয়েছে।